আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু বলে দিচ্ছি আপনাদের কোর্সটা কি কি শিখবেন, আপনারা কি কি থাকবে আপনাদের কোর্সে, কোন রিলেটেড টপিক আমরা শিখবো বা কয়টা ক্লাস হবে, এই রিলেটেড আমি একটু কথা বলে নিচ্ছি। ওয়েবের ক্লাস, জি আসুন সামনে বসুন, ওনাকে একটু যেতে দেন। আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের টোটাল এখানে ক্লাস পাবেন 15টা আমার থেকে। পুরো কোর্সের মধ্যে আপনাদের 15টা ক্লাস হবে, হয়তো বা মান্থলি 4টা করে হলে 4 মাস বা 4 মাস 1 সপ্তাহ এরকম লাগতে পারে, কারণ আমরা জানি কিছু কিছু মান্থে আমরা 5টা ক্লাসও পাবো। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে HTML। ঠিক আছে, HTML এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের টোটাল ক্লাস থাকবে 3টা। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই HTML কি, নাকি তাই না? প্রশ্ন না এটা? তো চলেন HTML কি সেটাকে দেখাচ্ছি। তো HTML সম্বন্ধে যদি কিছু জানতে চাই তাহলে আমি এখানে একটু HTML এর উইকিপিডিয়াতে যাব। উইকিপিডিয়া তো বুঝেন এটা কি? এখানে তথ্য পাওয়া যায়, যে কোনো কিছুর তথ্য। সো এখানে এই যে আমি HTML এর উইকিপিডিয়ার মধ্যে আসলাম, এখানে আমাকে বলতেছে এই যে দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমার HTML এর ফুল মিনিং, HTML এর অফিসিয়াল লোগো হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল লোগো। আমি যদি একটু নিচে আসি এখান থেকে, আপনারা কি আমার স্টুডেন্ট? তো 20 মিনিট দেরি করে আসছেন, তার জন্য কি করবেন? আজকের অ্যাটেন্ডেন্স নাই, ঠিক আছে? যান, একদম পিছনে চলে যান। তো দেখেন HTML এর ভার্সন আছে, ভার্সন 1 2 3 4 5। এখন HTML এর 5 ভার্সনটা চলে, HTML5। সো আমরাও HTML5 এর মধ্যেই কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এখানে ফাইল নেম আছে। এই সম্বন্ধে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ একটু পরে আমি এটা প্র্যাকটিক্যাল দেখাবো। এরপরে এই HTMLটা মূলত তৈরি করছে WG নামে একটা সংগঠন, ঠিক আছে, যেটা 1993তে এটা অফিসিয়াল ভাবে বা হচ্ছে বলতে পারেন প্রমোশনাল ভাবে এটা মার্কেটে আসছে। কিন্তু 1991 থেকে HTML এর প্রচলন ছিল, কিন্তু একটা বলে না উদযাপন করে যে প্রমোশন মানুষের সম্বন্ধে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে 1993তে। ওকে, আচ্ছা, এরপর যদি একটু নিচে আসি, এখানে আমাকে বলতেছে দেখেন কন্টেইনার বাই HTML এলিমেন্টস। HTML এলিমেন্টস নিয়ে কাজ করে। এটা কোথায় কাজ করে? ওয়েবে। অবশ্যই আমরা যদি কোনো কোড করি বা কোনো কাজ করি, সেটা আমরা কোনো নর্মাল ব্রাউজারে HTML এর আউটপুট দেখা যায় না। সেটা দেখতে হলে অবশ্যই আপনার কোনো ওয়েব ব্রাউজার লাগবে, যেমন আপনার গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স মোজিলা হতে পারে, অপেরা মিনি হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে। হ্যাঁ, এরকম একটা আপনার ইন্টারনেট ব্রাউজার আপনার লাগবে, এছাড়া এটার আউটপুট আমরা দেখতে পারবো না। আচ্ছা, এরপর দেখেন এখানে এক্সটেন্ড বাই বলতেছে XHTML। এটা অনেক পরে, এটা অনেক অ্যাডভান্স, এটা আপনাদের কোর্সে নাই। আর ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ওদের অফিসিয়াল একটা ওয়েবসাইট। যদি চান এখান থেকেও আপনি HTML এর আরো কিছু তথ্য জানতে পারেন। যদি এখানে আসেন, ওদের ওয়েবসাইটে চলে আসছে html.spec.wg.org। এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের ডোমেইনের নাম। এটা কি? এটা হচ্ছে একটা ডোমেইন। আর ডোমেইন হোস্টিং কি এই সম্বন্ধে আমাদের আলাদা ক্লাস আছে, সো এটা নিয়ে আমি কথা বাড়াবো না। আচ্ছা, এখন মনে করেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, বা এটাই তো একটা ওয়েবসাইট, তাই না? এটা একটা ওয়েবসাইট। আমি যেহেতু এটা ডোমেইন হোস্টিং এর মধ্যে আছে, অবশ্যই এটা একটা লাইভ সার্ভার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমি যতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেমন ধরেন এটা একটা কি, একটু ওয়েট করেন, লোড নিচ্ছে তো। আচ্ছা, এই সাইটটা অনেক বড়, লোড নিতে অনেক সময় নিচ্ছে। আমি একটা ছোটখাটো সাইটে যাই। দেখেন এটা একটা হচ্ছে ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে RayansComputer.com। একে চেনেন সবাই?
আচ্ছা গুড। এনারা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ সেল করে, ঠিক আছে। তো এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, আমি যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট এক জিনিস না, এটা তো জানেন সবাই। ডিজাইন এক জিনিস, ডেভেলপমেন্ট অন্য জিনিস। ডিজাইন মানে হচ্ছে আমি এই ওয়েবসাইটটাকে যে দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে এটা যেরকম আছে, এগুলো সব ডিজাইন। ডেভেলপমেন্ট মানে হচ্ছে এটার ব্যাকএন্ডের কাজ, যেমন ডাটাবেসের কাজ হতে পারে, সাইন আপ সিস্টেম হতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, ডাটাবেস কোথা থেকে মাইস্কুলে সেভ হবে, এই বিষয়গুলো। যেমন মনে করেন এখানে যে আপনি এসে লগ ইন করেন না, আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন না, লগ ইন করার পরে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, সেটাকে যদি পরবর্তীতে আমি কখন লগ ইন করি, হবে কি হবে না? বা ধরেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দিয়েছে, আজকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, 2 মাস পরে অ্যাকাউন্টটা আমি লগ ইন করছি, লগ ইন হবে? লগ ইন হবে না? অবশ্যই হবে, যেহেতু আমার কাছে ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড আছে। কারণ হচ্ছে আপনি যখনই কোনো রেজিস্ট্রেশন করেছেন সেটা ফেসবুকের ডাটাবেসে এটা সেভ আছে, আর এটা যতদিন সেভ আছে ততদিন আপনি যখনই লগ ইন করবেন লগ ইন হবে। এইটাই হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, একজন ডেভেলপারের কাজ। ডাটাবেসটা কিভাবে যাচ্ছে, কোথায় গিয়ে সেভ হচ্ছে, এটা কিভাবে মেনটেনেন্স হচ্ছে, এগুলো একজন ডেভেলপার দেখবে। আপনি জাস্ট এই ডিজাইনটা করে দেবেন। এখানে দেখেন এটা একটা লোগো, এটা একটা লোগো, এটা একটা সার্চ বক্স, এখানে দেখেন এই যে কয়েকটা বাটন আছে, এগুলো বাটন, এগুলো কিছু আইকন, এগুলো সব HTML দিয়ে নেওয়া হয়েছে। একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যে সমস্ত এলিমেন্টস ব্যবহার করা হয় তাকে HTML বলে। কি বলেছি? কোনো ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যে সমস্ত এলিমেন্টস ব্যবহার করা হয় তাকে HTML বলে। এই লোগোটা HTML ছাড়া আউটপুট কখনোই নিতে পারবে না। এই সার্চ বক্স এটাও নিতে পারবে না, এই আইকনগুলো নিতে পারবে না। এই সমস্ত আইকনগুলো, যেমন এখানে কিছু লেখা আছে, ল্যাপটপ, ডেস্কটপ অ্যান্ড পিসি, গেমিং, মনিটর, ট্যাবলেট, প্রিন্টার, এগুলো হচ্ছে সব HTML দিয়ে করা। তাহলে CSS এর কাজ কি? CSS যেমন ধরেন আমি HTML দিয়ে সব কিছু আউটপুট করলাম, এই লোগোটাও নিয়ে আসলাম, এই সার্চ বক্সটাও নিয়ে আসলাম, বাটনটাও নিয়ে আসলাম, এখানে এই আইকনগুলো আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যখন HTML দিয়ে আপনি স্ট্রাকচার করবেন তখনই এই CSS লাগবে। CSS এর ফুল মিনিং হচ্ছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট। সো ক্যাসকেড, আমি CSS এর ফুল উইকিপিডিয়া এখন দেখাচ্ছি না, কারণ আজকের ক্লাস হচ্ছে আমাদের HTML। যখন আমি CSS স্টার্ট করব তখন আবার CSS সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো এই CSS দিয়ে স্টাইল করা, যেমন এই লোগোটা যখন নিয়েছিল তখন লোগোটা এর থেকে বড় ছিল হয়তো, এটার সাইজ কতটুকু হবে। এই সার্চ বক্সটা এখানে ছিল না, এটা লেফটে ছিল, এটাকে এখানে বসানো হয়েছে। দেন এখানে যে মেনুটা ছিল, এই মেনুগুলো সব নিচে নিচে ছিল, কিন্তু এই মেনুগুলো সব সব পাশাপাশি চলে আসছে। স্যার আসতে হলে একটা চেয়ার নিয়ে আসতে হবে, এখানে সিট নাই। তো এখানে যে মেনুগুলো আমি দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় ড্রপ ডাউন মেনু, এগুলোকে CSS দিয়ে করা হয়েছে, এই মেনুগুলোকে CSS দ্বারা অ্যাপ্লাই করা হয়েছে, ওকে। আচ্ছা, এরপরে যদি নিচে আসেন, দেখেন এখানে যে ছবিটা, এই ছবিটার সাইজটা এটা CSS দিয়ে বলা হয়েছে। এখানে এখানে একটা ক্যারোসেল আছে, ক্যারোসেল, এই যে যখন আমি এখানে এই যে ড্রপ ডাউনের উপর ক্লিক করছি দেখেন ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে স্টাইল, এটাকে ক্যারোসেল বা স্লাইডার বলা হয়, ঠিক আছে। এগুলো CSS দিয়ে করা যায়। এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছি, এই পজিশনের পাশে এখানে একটা ছবি আছে, তাই তো? এই ছবিটার সাইজ আর এই ছবিটার সাইজ কি সেম না? তাহলে দুইটার সাইজকে ডিফাইন করার জন্য, ছোট করার জন্য CSS ইউজ করা হয়েছে, ক্লিয়ার। যদি নিচে আসে আরো অনেক স্টাইল আছে, দেখেন এখানে কার্ড আছে, এই যে কার্ড, এই যে কার্ডের সাইজ এতটুকু, ছবির নিচে আবার এই যে লেখাটা আছে, এই লেখাটা এতটুকুই কেন হলো? আরো বড় হতে পারতো না, বা আরো ছোট হতে পারতো না? এখানে এই সাইজগুলো CSS দ্বারা কি করা হয়, একটা ওয়েবসাইটের, মনে করেন একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং না, এই বিল্ডিং এ সর্বপ্রথম কি হয়? পাইলিং, কলম, আর হচ্ছে আপনার এই সাতটা হয়। 10 তলা বিল্ডিং এর আগে সাতটা কমপ্লিট করা হয়। স্ট্রাকচার করা কমপ্লিট, স্ট্রাকচার করে ফেলছি আমি, শেষ। এখন স্ট্রাকচার করার পরেই তো আপনি এই দেয়ালটা টানবেন নাকি? এই দেয়ালটা, এই দরজাটা CSS এর কাজ হচ্ছে, এখানে যে দরজাটা আছে, দরজাটা এখানে না এখানে হইতে পারতো, বা এই দরজাটা এখানে না হইতে এখানে হইতে পারতো। পজিশন, ডেকোরেশনের কাজ, আমি ডেকোরেশনটা কিভাবে করতে চাচ্ছি, আমার মনের মতো ডেকোরেশন, সেটা আমি CSS দিয়ে অ্যাপ্লাই করব, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে CSS কোনো কিছু ডিজাইন করার জন্য। এরপর আছে আমাদের বুটস্ট্র্যাপ। এখন প্রশ্ন হচ্ছে স্যার বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে কোনো ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ইউজ করা হয়। এখন আমি এই যে ওয়েবসাইটটা ভিউ করতেছি, এটা কিসের মাধ্যমে? ল্যাপটপ। এই ল্যাপটপের সাইজ কত? হয়তো 14 ইঞ্চি। কিন্তু ধরেন আমি যদি এই পিসি, এই ওয়েবসাইটটা আপনার মোবাইল দিয়ে ভিউ করতাম বা আমার ফোন দিয়ে ভিউ করতাম, তাহলে কি এত বড় আসতো না? তাহলে দেখতে পারতাম হয়তো উপরে যে আমাদের মেনুটা আছে, এই যে দেখেন এখানে একটা মেনু আছে না, এই মেনুটা এখন হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউ বা হচ্ছে ল্যাপটপ ভিউ।
আমি যখন মোবাইলে ভিউ করতাম তখন এখানে একটা মোবাইলের আইকন আসতো, কিভাবে জানেন? এটাকে রেসপন্সিভ করি দেখেন। আমি আমার মাউসের রাইট বাটন প্রেস করলাম, দেন এখানে একটা অপশন আছে আমাদের ইন্সপেক্ট। তো এখান থেকে রেসপন্সিভ অন নাই, আমি জাস্ট এই যে রেসপন্সিভটা অন করে দিলাম। এখন এই ওয়েবসাইটটাকে আমি ছোট করব। দেখেন এখনো এই ওয়েবসাইটটা যে ভিউ করতেছি, এখন যে সাইজটা সেটা হচ্ছে 831 পিক্সেল। যদি কোনো 831 পিক্সেলের কোনো সাইজ দিয়ে এই ওয়েবসাইটটাকে ভিউ করা হয়, সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা এরকম আসবে। আমি ছোট করে দিলাম, আমি চাচ্ছি মোবাইল ভিউ করবো, যেমন 570। দেখেন তো এখন কিরকম আসছে। যদি মোবাইল দিয়ে ভিউ করতেন তাহলে এই মেনুটা এরকম আসবে। এটার মেনুটা কোথায়? এই যে মেনুর উপরে ক্লিক করেন, দেখবেন আপনার মেনু বের হবে। এটার উপর আপনি ক্লিক করি, এই যে দেখেন নিচে আমাদের মেনু বেরিয়েছে। মাউস ছাড়া ক্লাস নিয়ে একটু প্রবলেম, হ্যাঁ মাউসটা একটু নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা মেনুটাকে অফ করলাম, এটাকে একটু নিচে নিয়ে যাচ্ছি, এটাকে আমি জাস্ট একটু নিচে যাব, আর এই কোডটাকে নিচে নামিয়ে দিচ্ছি। কোডটাকে নিচে নামিয়ে দিলাম। এখানে এখন মেনুটা দেখব, এই যে মেনু দেখছেন, মেনুগুলো সব চলে আসছে। এই মেনু, তারপর মেনুটাকে অফ করে দিলাম। নিচে আসেন, একটু আগে যখন আমি কার্ড ভিউ করতেছিলাম, এখানে দেখেন কার্ড কয়টা, পাশাপাশি কার্ড এখানে কয়টা, 4টা। মোবাইল দিয়ে ভিউ করেন, দেখবেন একটা চলে আসছে। এখন কয়টা করে আসছে? এইটাই হচ্ছে রেসপন্সিভের কাজ। যখন মোবাইল ভিউ করবো তখন কার্ড আসবে একটা, যখন আরেকটু বড় পিক্সেলে যাবো তখন 2টা, যখন আরেকটু বড় করবো তখন 3টা, যখন আরেকটু বড় করবো তখন 4টা। দেখেন এটা বড় করতেছি আমি, এটাকে ধরে বড় করলাম, দেখেন এখন বেড়ে যাবে। এখন কয়টা? এখানে এই 4টা। ছোট করেন, দেখবেন আবার একটা হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে রেসপন্সিভের কাজ। আমার ডিজাইনটা জানো যখন কোনো ডিভাইসের সাথে চেঞ্জ হয়ে যাবে তখন যেন সেটা ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। প্রত্যেকটা ভিউর মাধ্যমে যেন আমার ডিজাইনটা ঠিকঠাক থাকে। যেমন এখান থেকে এই অ্যাড টু কার্ট থেকে এইটার সাথে যতটুকু মার্জিন দেওয়া আছে, মার্জিন তো এখন বুঝবেন না, মার্জিন মানে হচ্ছে জায়গা। এতটুকু জায়গা যে দেওয়া হয়েছে, হয়তো বা আমার ডেস্কটপে যখন যাবে তখন এখন আছে 4 পিক্সেল, তখন হবে 8 পিক্সেল, বা তখন 16 পিক্সেল, সাইজটা বড় হয়ে যাবে। এইটাই হচ্ছে রেসপন্সিভের কাজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে আমাদের? জাভাস্ক্রিপ্ট। এটা একটু পরে বলতেছি, জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি পরে। পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি মানে কি? ফটোশপ। জাস্ট একটা ফটোশপ ফাইল আপনাকে দেওয়া হবে, সেটাকে আপনি এইচটিএমএল এ কনভার্ট করে দিবেন। ওইটা যতটুকু আছে, যেমন পিক্সেল পারফেক্ট। একজন ডিজাইনারের জন্য ফাইবারের কাজ এটাই। দেখেন যদি আমি ফাইবারে আসি, fiverr.com নাম তো সবাই শুনছেন আশা করি। আচ্ছা, এর একটা ফাইবার অ্যাকাউন্ট অলরেডি দেখতে পাচ্ছি, লগ ইন টগিন আছে। কার এটা? আচ্ছা, এটা মনে হয় কোনো স্টুডেন্টকে খুলে দেওয়া হয়েছিল। তো দেখেন এখানে যদি আমি কোনো কিছু সার্চ করি, পিএইচডি টু এইচটিএমএল, এই যে চলে আসছে দেখেন, পিএইচডি টু এইচটিএমএল। দেখেন এখানে অলরেডি 6181টা সার্ভিস অ্যাভেলেবেল। এর মধ্যে যদি নিচে আসেন, দেখেন এগুলো হচ্ছে সব ওয়ার্ক। দেখেন আমি যদি সাধারণ একটা গিগ ওপেন করি, যেমন এটা একটা গিগ ওপেন করলাম, ইনি বলতেছে দেখেন, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল, ফিগমা টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ 5 রেসপন্সিভ ওয়েবসাইট। পিএইচডি যেরকম একটা অ্যাডোবি ফাইল, ফিগমা একটা অ্যাডোবি ফাইল, এক্সডি এটাও একটা অ্যাডোবি ফাইল। আর আমি একটু আগে যে বুটস্ট্র্যাপ বললাম, সে রেসপন্সিভ করে দিবে বুটস্ট্র্যাপ 5 দিয়ে, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের সর্ব লেটেস্ট ভার্সন হচ্ছে 5.1.3। ওকে, আচ্ছা, ইনি দেখেন কি বলছে, ওনার অলরেডি 220টা রিভিউ আছে, 5টা অর্ডার অলরেডি পেন্ডিং আছে। অলরেডি 5টা অর্ডার সে নিয়েছে, এখনো ডেলিভার করে নাই। আচ্ছা, উনি কি বলছে দেখেন, ওয়ান সিম্পল পেজ দিবে, একটা মাত্র পেজ করে দিবে, পিএইচডি টু এইচটিএমএল এর, এক্সডি টু এইচটিএমএল, ফিগমা টু স্কেচ এন্ড টু এইচটিএমএল, বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করে দিবে, তাকে $60 পে করতে হবে। একটা পেজ করতে সর্বোচ্চ কতক্ষণ লাগে জানেন? এখন তো আপনারা বিগিনার, সো যখন কাজ করবেন তখন সর্বোচ্চ একটা পেজ করতে আপনার 30 মিনিটস লাগবে, 30 মিনিট, 30 মিনিট বেশি প্রয়োজন নাই। উনি কি কি দিবে দেখেন, একটা পেজ দিবে, রেসপন্সিভ ডিজাইন দিবে, রেসপন্সিভ মানে যে বুটস্ট্র্যাপ। এরপরে বলতেছে কি, সার্ভার আপলোড করে দিবে, ব্রাউজার কম্পাটিবিলিটি দিবে। দেখেন স্ট্যান্ডার্ডে যদি যায় তাহলে বলতেছে একটা পেজই দিবে, কিন্তু সেকশন বাড়াবে, সেকশন দিবে 4টা থেকে 5টা। যেমন সেকশন বলতে কি, সেকশন হচ্ছে এগুলা, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এই যে নিচে এটা একটা সেকশন বলতে পারেন, উপরে মেনু এটা একটা সেকশন, এই যে এই পুরোটা মিলে একটা সেকশন। ঠিক আছে, এরকম 5টা সেকশন দিবে সে, 5টা সেকশন $90 পে করতে হবে। প্রিমিয়ামে যান, সে বলতেছে আমি সেকশন বাড়াবো, পেজ কিন্তু একটাই, এখন সেকশন বলতে সে 8টা কি 7টা থেকে 8টা সেকশন দিবে। ক্লিয়ার? ওকে,
যাক, ফাইবার নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সো এটা নিয়ে এত কথা বলতে চাচ্ছি না, আমাদের ক্লাসের অনেক ডকুমেন্ট বাকি আছে। আচ্ছা, এটা হচ্ছে PHP.HTML। একটা ফটোশপ ফাইলকে একদম হুবহু যেরকম আছে ওই রকমই আমাকে HTML CSS দিয়ে ডিজাইন করে দিতে হবে, পিক্সেল পারফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে পিক্সেল পারফেক্ট কি? ওইখানে যতটুকু যেখানে স্পেস নিয়েছে ওই স্পেসে আমাকে করে দিতে হবে, কোথাও কম বেশি করা যাবে না, এটাকেই বলা হয় পিক্সেল পারফেক্ট। এরপরে ওয়ার্ডপ্রেস তো আশা করি সবাই নাম শুনেছেন। ওয়ার্ডপ্রেসে রেডিমেড থিম কিনতে পাওয়া যায়, থিম কিনে জাস্ট সেটাকে অ্যাক্টিভ করে বা ইনস্টল করে আমাকে জাস্ট কাস্টমাইজেশন করতে হয়। একটা সাইট আছে থিম ফরেস্ট, এখানে থিম কিনতে পাওয়া যায়। যেমন ধরেন আমি এখানে সার্চ করলাম একটা থিমের নাম উডমার্ট, এটা খুবই জনপ্রিয় একটা থিম। দেখেন এই থিমের দাম কত? $59। এখানে ডিজাইন রেডি করা আছে, ডিজাইন বানানো আছে। আপনি যখন থিমটা কিনবেন এই থিমের প্রায় 350+ ডেমো আছে, 350টা ডেমো মানে বুঝেন একটা ডেমো একটা ডিজাইন, এরকম এই থিমের মধ্যে 350টা ডিজাইন করা আছে, ঠিক আছে। দেখেন এই থিমটার দাম হচ্ছে কত? $59। এটা সেল হয়েছে কবার দেখেন তো? তার বাংলা টাকা কত জানেন? 130 কোটি টাকা তাদের এই একটা থিম নিয়ে আর্ন হয়েছে। এখন আপনি আশা করেন না যে স্যার এরকম একটা থিম বানায় আমি আর্ন করবো, বিষয়টা এরকম না। এই থিমগুলো PHP দিয়ে করা হয়, সো এগুলোর জন্য একটা টিম থাকে, এগুলো একজন করা হয় না। তবে একটা জিনিস মনে রাখবেন, থিম ফরেস্টের আর্নিংটা হচ্ছে লাইফ টাইম, একটা গাছের মতো, একবার লাগিয়ে দিবেন এটা সারা জীবন সেল হবে। এটা যদি রেখে দিছে এটা চলবেই, সেল চলছেই, শুধু উনি কী করবে আপডেট আনবে। দেখেন এটার আপডেট আছে, কিছুদিন আগে একটা আপডেট আসছে এটার উডমার্টের। তো যদি একটু নিচে আসি, এখানে এই যে লাস্ট আপডেট দেখেন 30 নভেম্বর 2021 নভেম্বর 30 তারিখে এই থিমের মধ্যে একদম লেটেস্ট ভার্সনটা তারা নিয়ে আসছে, আরও কিছু ফিচার অ্যাড করছে হয়তো বা, ঠিক আছে। আচ্ছা গুড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই থিমটা অ্যাক্টিভ করে দিলে এই ডিজাইনগুলো আমি পেয়ে যাবো, তারপর ওইটাকেই কাস্টমাইজেশন করতে হবে। যেমন ধরেন এটার ডেমোগুলো দেখাই, এটা একটা ডিজাইন, আরও ডেমোস আছে এখানে, আরও প্রায় 350টা ডেমোস আপনারা চাইলে দেখতে পারেন, আমি এটাই দেখাচ্ছি। এইটা ডিজাইন বানানো আছে, আপনি যখন অ্যাক্টিভ করবেন এরকম ডিজাইনটা চলে আসবে, পুরো ডিজাইনটা এখানে চলে আসছে। এখন যদি এটাকে চেঞ্জ করতে হবে, এখানে আপনার লোগো বসাবেন, এখানে এই মেনুটাকে এভাবে চাচ্ছেন কিনা, আরও অনেকভাবে এটাকে সেট করা যায় সেভাবে চাচ্ছেন, সার্চ বারটাকে এখানে চাচ্ছেন কিনা, রেজিস্ট্রেশন এগুলো চাচ্ছেন কিনা, এগুলো আপনার মতো করে চেঞ্জ করবেন। এখানে যে ছবিটা সেটা তো আপনি অবশ্যই চাবেন না, আপনি আপনার ছবি এখানে বসাতে চাবেন বা আপনার কোম্পানির ছবি এখানে বসাতে চাইব। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ক্লাসগুলো বলে দিই। HTML এর 3টা ক্লাস, CSS এর 3টা, কয়টা হলো? বুটস্ট্র্যাপের 3টা, PHP.HTML এর 1টা, 2টা ওয়ার্ডপ্রেস, 1টা জাভাস্ক্রিপ্ট, 1টা jQuery, 1টা ফাইবার, 1টা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। কয়টা হলো টোটাল ক্লাস? কয়টা আপনাদের? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা আলাদা সেক্টর। তাহলে প্রশ্ন হতে পারে ভাইয়া ওয়েব ডিজাইনের সাথে কেন জাভাস্ক্রিপ্ট রাখছেন? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমি একটু দেখাবো, এটা দিয়ে অনেক কিছু করা যায়। জাভাস্ক্রিপ্ট খুব ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি গুগলে সার্চ করেন টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখবেন ফার্স্টে আছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট এই জন্য রাখছে যেন এটার কাজ দেখে আপনি যেন বুঝতে পারেন যে এটা আপনাদের শেখা উচিত বা শেখা দরকার, ঠিক আছে, এই জন্য রাখা হয়েছে এটা। আর এই জাভাস্ক্রিপ্টের অনেকগুলো লাইব্রেরি আছে, অনেকগুলো, যেমন next.js, তারপর হচ্ছে react.js, তারপর হচ্ছে এরকম jQuery.js, এগুলো। তো এই jQueryটা কেন রাখা হয়েছে? কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে যেই কোডটা আপনি 10 লাইনে করবেন, jQueryতে ওই 10 লাইনের কাজটা 2 লাইনে করা যায়, ঠিক আছে। ওখানে ফাংশনকে কল করলে হয়ে যায়। ওই ফাংশনের মধ্যে জাভাস্ক্রিপ্ট অলরেডি 10 লাইনের জাভাস্ক্রিপ্টটা একটা ফাংশনের মধ্যে নিয়ে আসছে। যখন আপনি jQueryতে ওই ফাংশনটাকে কল করবেন তখন এই jQuery ফুল ডিজাইনটা পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে কিছু সোশ্যাল মিডিয়া আছে, এগুলো যদি আপনারা চান করে নিতে পারেন। ফেসবুক ক্রিয়েট করে নেবেন, এগুলো আশা করি আছে সবার। ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে আমাদের লিঙ্কডইন, পিনস্টার, থাম্বলার, মিডিয়াম, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব আর হচ্ছে কোয়েরা। আশা করি সবারই সব আছে, এই দুইটা মনে হয় মেবি নাই, এই দুইটা মনে আপনাদের থাকার কথা না, এই দুইটা সাধারণ মানুষ এই দুইটা বোঝে না। এই দুইটা কি আপনাদের আছে কারো? গিটহাব আর স্ট্যাক ওভারফ্লো নাই? আচ্ছা, গিটহাব হচ্ছে কি? গিটহাব হচ্ছে সাইট তুলে রাখা যায়, গুগল ড্রাইভের মতো।
এখানে কোনো প্রজেক্টকে গিট করে আপলোড করে রাখা যায়, ওইটাকে লিঙ্ক দিয়ে দিবেন যেন কোনো বায়ার র কোডকে আপলোড করে রাখা যায়। কোনো বায়ারকে যদি লিঙ্ক দেন তাহলে সে বুঝে নেবে যে ওইখানে আপনার প্রজেক্টটা তোলা আছে। যখন র কোডটা সে দেখবে তখন আপনার প্রতি বিশ্বাস আসবে যে ইনি আসলে একজন ডেভেলপার। আর স্টক ওভারফ্লো হচ্ছে এখানে ডেভেলপারদের জন্য, যারা ডেভেলপার, ডিজাইনার না কিন্তু ডেভেলপার। তো ডেভেলপারদের অনেক প্রবলেম সলিউশন এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো এই সোশ্যাল মিডিয়াগুলো সবাই একটু নিয়ে নেন, আর এগুলো মনে হয় সবারই আছে। সো যাই হোক, আমি এটা আপাতত কেটে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরিচয়। অনেক কথা হলো, এখন কাজে চলে যায় নাকি? যদি আজকে ক্লাস হচ্ছে HTML করব, এখন কোনো ফটোশপের কাজ করার জন্য কি লাগে? সফটওয়্যার লাগে না? সেম ভাবে আমরা যদি আমাদের HTML এর কাজ করতে সফটওয়্যার লাগবে। তো চলেন, এখানে তো সফটওয়্যার নেই, এগুলোকে বলা হয় কোড এডিটর। আমি যদি এখানে গুগলে সার্চ করি যেমন কোড এডিটর, আমি এখানে সার্চ করলাম HTML কোড এডিটর। তো দেখেন এখানে অনেকগুলো নাম আসছে, ব্র্যাকেটস, কোমোডো, বিবিই, তারপর হচ্ছে ব্লুফিশ, সিকে এডিটর, নোট ট্যাব, তারপর হচ্ছে অ্যালোহার্ড এডিটর, এরকম অনেক এডিটর আছে। আমরা যে এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে সাবলাইম, ওই যে আমার স্টুডেন্ট জানে। তো এখানে আমরা সাবলাইম ইউজ করবো, ঠিক আছে। সাবলাইম টেক্সট, আরও অনেক এডিটর আছে, যেমন আপনারা চাইলে VS কোড আছে, তবে আমি বলবো কেউ VS কোডে কোড করবেন না, কেউ না। আমি যেন কাউকে VS কোডে কোড করতে না দেখি, কারণ হচ্ছে আমরা ম্যানুয়ালি কোড করব। সব থেকে ভালো হয় যদি আপনারা নোটপ্যাডে কোড করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে আরও বেটার, কারণ ওইখানে সব কোডগুলো ম্যানুয়ালি হাতে করতে হয়। তাহলে আপনি যখন এখন হাতে হাতে বারবার করবেন তখন এটা মুখস্থ হয়ে যাবে। আর এখন যদি আপনি সাপোর্ট নেন, জাস্ট আপনি HTML লিখলেন, ট্যাব প্রেস করলেন, সব চলে আসলো, তাহলে তো হইলো না। তাহলে যখন আপনি কোনো ইন্টারভিউতে যাবেন, আপনাকে তো তখন কি বলবে? এই নেন, আপনাকে VS কোড দিলাম, কোড করেন, এগুলো বলবে। আপনাকে যে ল্যাপটপটা দেওয়া হবে সেখানে কোনো এডিটরই থাকবে না, তখন আপনাকে বলবে যে HTML নোটপ্যাডে কোড করেন, তখন সব কিছু ম্যানুয়ালি করতে হবে। সো আগে থেকে প্রিপারেশনটা ভালো করা উচিত আমি মনে করি। আর একটা আছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, এটা এখানেও কোড করা যায়। এখানে সবকিছু ম্যানুয়ালি করতে হয়, সব A to Z, আপনি গ্রেটার দেন থেকে শুরু করে লেস দেন পর্যন্ত প্রত্যেকটা ম্যানুয়ালি করতে হয়। না, আসবে যদি প্লাগইন, হ্যাঁ করা যায় যদি প্লাগইন অ্যাড করেন। হ্যাঁ, আমি তো সাবলাইমে যেরকম প্লাগইন অ্যাড করা শিখেছি ওরকমভাবে নোটপ্যাডেও প্লাগইন অ্যাড করা যায়। আচ্ছা, তো আপনারা সবাই সাবলাইম ওপেন করবেন। সাবলাইম আপনারা জাস্ট লিখলে হবে সাবলাইম টেক্সট ডাউনলোড। স্যার আপাতত কিবোর্ডটা ছেড়ে দেন, হ্যাঁ এটাকে ভিতরে ঢোকান। আমি যখন ক্লাস নিব তখন কেউ কিবোর্ডে টাচ করবেন না। আচ্ছা, এখানে ডাউনলোড সাবলাইম টেক্সট। তো এখানে যখনই আসবেন, এই যে আপনাকে বলা আছে উইন্ডোজ 64 বিট, সবাই উইন্ডোজ 64 বিটটা ইনস্টল করে নেবেন। আর অবশ্যই দেখে নেবেন আপনার পিসিতে যে উইন্ডোজটা আছে সেটা কি 64 বিট কিনা, এটাকে চেক করা যায় এভাবে। থাকলে স্যার 64 বিট করে নেবেন, সমস্যা নেই। উইন্ডোজের দোকানে যাবেন, করে নেবেন। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে আমার এটা চলে আসবে, যে সাপ্লাই আমার এখানে আছে, তাই আমি ডাউনলোড করলাম না। আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল কিভাবে করতে এটা তো পারেন নাকি? ওকে, গুড। সো আমি জাস্ট এই সাবলাইমটাকে ওপেন করলাম। ওকে, এখন এই সাবলাইমে কাজ করার জন্য অবশ্যই আমাদের কোনো কাজ করার জন্য আগে একটা ফোল্ডার বানাতে হয়। যেমন ধরেন আমি একটা ফোল্ডার বানালাম, এখানে নিউ একটা ফোল্ডারের নাম দিলাম হয়তো বা ফার্স্ট ক্লাস। এই ফোল্ডারের মধ্যে আমাদের একটা ফাইল তৈরি করতে হয়। ফাইল, এখানে রাইট বাটন প্রেস করব, এই যে নিউ থেকে আমরা যাব টেক্সট ডকুমেন্ট। আমরা কোথায় যাব? ফাইল থেকে নিউ থেকে হচ্ছে আমাদের টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করব। এখন এখানে যে আমার ফাইল নেমটা কি আছে, নিউ টেক্সট ডকুমেন্ট, এটা আমার ফাইল নেম। এক্সটেনশন কি আছে? txt। আমি আমার ফাইলের একটা নাম দেব, যেমন ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ফাইল নেম। পরে কি আছে আমার? txt, তাই তো? এখানে জাস্ট আমাকে বলতে হবে htm। এটা যদি আমি বলি htm হচ্ছে আমাদের ওল্ড ভার্সন, আমরা লেটেস্ট ভার্সন ইউজ করবো, তাহলে html। জাস্ট দুইবারে এন্টার হিট করবেন, দুইবার, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি এখানে দেখেন একটা গুগল ক্রমের চিহ্ন আছে, দেখা যায়? এটাকে যদি আমি এখন ওপেন করি, রাইট বাটন প্রেস করলাম, ওপেন, এটা কোথায় ওপেন হবে? দেখবো আমরা আমাদের এই ব্রাউজারে এটা ওপেন হয়েছে।
ক্লিয়ার? আমাদের ব্রাউজার এটা ওপেন হলো। ওকে গুড। তো এইটা আমি তো ক্রিয়েট করলাম, আমারটা খুব সহজেই হয়ে গেছে, কিন্তু আপনাদেরটা এটা হবে না। আচ্ছা, না হওয়ার জন্য একটু কাজ করতে হবে। তো এটার জন্য আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল, যদি কারো পিসিতে উইন্ডোজ 7 হয় তাহলে আপনার পিসিতে আসবে এই যে ফোল্ডার অপশন। যদি কারো পিসিতে উইন্ডোজ 7 থাকে তাহলে আসবে ফোল্ডার অপশন, আর যদি উইন্ডোজ 10 থাকে তাহলে আসবে ফাইল এক্সপ্লোরার অপশন। ওকে, সো আমি এখানে জাস্ট এটা ক্লিক করব, ওপেন হলো, তাই তো? এখান থেকে আসবেন ভিউ, ভিউ থেকে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এইটা আপনার পিসিতে এরকম টিক দেওয়া থাকবে, এরকম থাকবে। এখন আপনি কি করবেন, বাসায় যে এখানে আসবেন, এসে এরকম ফাইল ক্রিয়েট করবেন, নিউ টেক্সট ডকুমেন্ট, বলবেন index.html। কোনো ভুল আছে দেখেন তো? কারণ হচ্ছে আমার এক্সটেনশনটা এখানে হাইড করা, এরকম হাইড থাকবে। আপনি এটাকে বারবার ওপেন করবেন, দেখবেন যে নোটপ্যাড ওপেন হচ্ছে, আর রাত্রে ফোন দিবেন, স্যার আমারটা হচ্ছে না, একটু যদি করে দিতেন। তো এই জন্য এটা দেখাই দিলাম। সো এইভাবে এটাকে চেঞ্জ করে নেবেন। এখন যদি আমি এটাকে উঠাই দিই, দেখেন এখানে এসে যদি এটাকে উঠাই দিই, এখানে আসলাম ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, অ্যাপ্লাই, ওকে, এটাকে উঠাই দিলাম, কেটে দিলাম। এখন দেখেন এখানে এই যে এটা আসছে, এটা হচ্ছে আমার HTML, পরেরটা হচ্ছে আমার HTML এর পরে কি আছে .txt। সো আমি এই txt-টাকে ডিলিট করে দিব, এটা আমার দরকার নেই। যাক, এখন এই ফোল্ডারটাকে আমি ওপেন করব কোথায়? সাবলাইমে। এখানে সাবলাইমে আসলাম, আসার পর এটাকে ওপেন করব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, যেহেতু আমি ফোল্ডার ক্রিয়েট করেছি। ফোল্ডারটা কোথায়? আমার ডেস্কটপে, এই যে ফার্স্ট ক্লাস, এটাকে আমি ওপেন করলাম। ওকে, এটা হচ্ছে আমার ফাইল। এখন এখানে আমি কাজ করব আর আউটপুট দেখবো। আমি এখানে আমি আউটপুট দেখবো। আমি এখানে কোনো কিছু করলে সেটা আমার এখানে আসবে। বিষয়টা ক্লিয়ার? এতক্ষণ যা দেখেন সব কিছু তো বুঝতে পারছেন আশা করি। কারো কোনো কোশ্চেন আছে? এটা হচ্ছে আমার সাবলাইম টেক্সট। তো আপনারা যেটা করেন, এই এখন ফোল্ডারটা সিলেক্টেড আছে, এই ফোল্ডার এখন সিলেক্ট কোনটা? ফোল্ডারটা না? তো এখন এখানে কোড করলে হবে না, এই ফোল্ডার থেকে একটা ফাইল আছে দেখেন index.html, এখানে ক্লিক করব। এখন দেখেন এই যে ফাইলটা আসছে না, এখানে কোডিং করব। এখন এখানে যদি আমরা লিখি যে কেমন আছেন সবাই, এটা এখানে কোনো কিছু লেখার পরে সেটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হয়, কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হয়, আদারওয়াইজ এটা আউটপুটে আসবে না। এটা হচ্ছে আপনারা সাবলাইমে করতে হয়, কিন্তু যখন আপনারা প্রফেশনাল হবেন, VS কোডে করবেন, তখন এটা অটো সেভ হয়, তখন এটা নিয়ে হ্যাসেল করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে কেমন আছেন সবাই, এটা কি আউটপুট আসবে? আসবে। আচ্ছা, ওরা তো ক্লাস করছে তাই ওরা আসলে বলতে পারতেছে, আপনারা তো করেন নাই তাই পারছেন না। তো এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা সাবলাইমে আসে, অন্য কিছু তো আসে না। সো এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নাই। এটা অন্য কোনো ভিএস কোডে যখন করবেন তখন আউটপুট আসবে না, কারণ আমরা জানি HTML এ কোনো কিছু করার সময় আমাদের অবশ্যই HTML ট্যাগ এলিমেন্টস ইউজ করতে হয়, এলিমেন্ট ছাড়া কখনো কোনো আউটপুট আসে না। সো দেখেন এটাকে কি বলে বলেন তো? লেস দ্যান, গ্রেটার দ্যান, হ্যাঁ বলেন। বাকিটা কি এটা চিনেন না আপনারা? তো বলছেন না কেন এটা কি? লেস দ্যান। আচ্ছা, তারপর আর কেউ কোনো মতামত দিবেন? বুঝছি, মানে সবাই মনে হয় অঙ্ক টঙ্ক সব কাঁচা, আপনারা অঙ্ক টঙ্ক তেমন পারেন না। এটা লেস দ্যান, আচ্ছা গুড। তো যাক, এটা হচ্ছে লেস দ্যান, ঠিক আছে? তো এই লেস দ্যানের মধ্যে আমি একটা ট্যাগ নেম লিখছি, ট্যাগ নেম, HTML একটা ট্যাগ নেম লিখলাম। এটা কি? এটা হচ্ছে গ্রেটার দ্যান। একটা লেস দেন দিয়ে শুরু করে সেখানে একটা HTML ট্যাগ ইউজ করলাম, আর এটাকে আমার লেস দেন গ্রেটার দেন দিয়ে ক্লোজ করলাম। তো এই পুরোটা মিলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা কি? ওপেনিং ট্যাগ। HTML ট্যাগ কতগুলো? এখন প্রশ্ন হচ্ছে এরকম ট্যাগ কতগুলো আছে? HTML এর প্লাস 150 প্লাস ট্যাগ আছে। ওকে, তো এগুলোর মধ্যে আমাদের সবকিছু প্রয়োজন হবে না, হয়তো আমরা এখানে 30 থেকে 40 ট্যাগের কাজ দেখব, ঠিক আছে? যেগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল একটা প্রজেক্ট করার জন্য যতটুকু প্রয়োজন হয়, ঠিক আছে? সবগুলো আমাদের প্রয়োজন হবে না, কিন্তু শিখে রাখতে পারেন যে আসলে এরকম কোনো সিমিলার ট্যাগ আছে, যেমন 2টা 3টা ট্যাগেরও সেম কাজ, তো এরকমও হতে পারে। এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ লেস দ্যান স্ল্যাশ। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে ডিফারেন্স কোথায়, পার্থক্য কোথায়? স্ল্যাশ। আমাদের ওপেনিং ট্যাগে কোনো স্ল্যাশ নাই, ক্লোজিং ট্যাগ একটা স্ল্যাশ আছে। এখানে এখন যদি আমরা কিছু লিখি, কেমন আছেন সবাই,
তাহলে ওইটা আউটপুট থাকবে। হয়তোবা আমরা বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাবো না, জাস্ট অল্প একটু হয়তোবা পরিবর্তন হয়েছে, লেখাটা আগের থেকে একটু বড় হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটার জন্য যতটুকু রাখতে চাচ্ছেন। এখন ওটা যদি পুরো প্যারাগ্রাফ হয় তাহলে একবার ক্লোজিং করবো, আরও ট্যাগ আসবে, আমরা তো মাত্র একটা ট্যাগ দেখলাম। HTML এ কোনো কিছুই আউটপুট আসবে না যদি আপনি ট্যাগের মধ্যে ইউজ না করেন। আমি যা কিছুই করব সেটার জন্য আমাকে HTML ট্যাগ বলে দিতে হবে, HTML ট্যাগ ছাড়া আমি আউটপুট পাবো না। ঠিক আছে, ওকে গুড। এখন যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরেন একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, prothomalo.com, নাম শুনছেন? প্রথম আলো নাম শুনেন না আপনি? তো মাথা নাড়ালেন কেন? তো prothomalo.com, বাহ। তো এখানে দেখেন, এখানে এটা কেটে দিলাম, এটা এখানে প্রথমে আমাকে সেই লঞ্চের ওইটা দেখাচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, তাহলে কি করবেন? মানে শোবেন, ঘুমানোর ব্যবস্থা করবো? তাহলে আপনি ওইখানে বসতে পারেন, একটা চেয়ার নিয়ে আসুন, ওই চেয়ারটা ওইখানে নিয়ে বসতে পারেন। তো এখানে এসে দেখেন আমি একটা জিনিস ওপেন করতেছি, যে কোনো একটা নিউজ ওপেন করতেছি। ওপেন করে আমার এখানে বলতেছি, দেখেন যারা ত্রুটি নেই বলে লঞ্চটিকে ছেড়ে দিল, এখানে এসে এটাকে কেটে দিলাম। এই যে যারা ত্রুটি নেই বলে লঞ্চটি ছেড়ে দিল তারা কেন আসামি নয়, এটা হচ্ছে এই লেখাটা। এখানে একটা টাইটেল দিয়েছে, এটা একটা টাইটেল। এই টাইটেলের নিচে এখানে একটা ছবি আছে, লঞ্চের ছবি, যে লঞ্চটা পুড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছবিটা তুলছে কে? সে কই ছিল? সে কি এই আশেপাশে ছিল? আচ্ছা, যাই হোক। তো এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে, মানুষ মারা গেলে মানুষ হেল্প না করে আগে সেলফি নেয়, যে দেখেন মানুষটা মরে যাচ্ছে। তো এখানে যে লেখাটা আছে দেখেন, আমাদের এই লঞ্চের যারা ত্রুটি নেই বলে লঞ্চটা ছেড়ে দিল, এই লেখাটা আর এই যে নিচে যদি আসি, এই লেখাটা কি সেম? পার্থক্য কোথায়? ওই লেখাটা হচ্ছে আমার অনেকটা মোটা, অনেকটা বড়, আর এই লেখাটা হচ্ছে অনেকটাই চেকন আর হচ্ছে অনেকটাই ছোট। এগুলো হচ্ছে হেডিংস, এগুলোকে বলা হয় HTML হেডিংস। এইরকম HTML এর 6টা হেডিংস আছে, H1, H2, H3, H4, H5, H6, এরকম 6টা হেডিংস। যদি আমি এখানে হেডিংসগুলো ইউজ করে, দেখেন এই ট্যাগ নেমের নিচে আমি ইউজ করবো আমার হেডিংসগুলো। H1 এর মধ্যে আমি মনে করেন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে, অবশ্যই সেভ করতে হবে, সেভ করে আমার সাইটে সেখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন কেমন আছেন সবাই? এই লেখাটা আর হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি সেম? অবশ্যই লেখা দুটোর মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। আচ্ছা, এরকম 6টা হেডিংস আছে। যেমন ধরেন আমি H1 এরকম 6টা নিলাম, 1 2 3 4 5 6, 6টা। এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে বললাম 2, এখানে আমি বললাম 3, কোনো শর্টকাট শেখানো হবে না, 4 নম্বর ক্লাস থেকে শর্টকাট। 4 নম্বর ক্লাসে যে বলবেন স্যার এটা কিভাবে ইউজ করেছি, যত শর্টকাট আছে এগুলো শেখানো হবে কয় নম্বর ক্লাসে? 4 নম্বর ক্লাসে। দেখেন এখানে H1 থেকে H6 পর্যন্ত ইউজ করলাম। এখন প্রশ্ন হচ্ছে, H1 থেকে H6 এর মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কোথায়? H1টা হচ্ছে সর্বোচ্চ বড়, এটা হচ্ছে সব থেকে বেশি বড় সাইজ নেবে। তো H1টা সব থেকে বড়, সব থেকে মোটা, H2টা তার থেকে একটু ছোট, H3টা তার থেকে একটু ছোট, এরকম করে 4 তার থেকে একটু ছোট, 5টা তার থেকে একটু ছোট। H1টা হচ্ছে সর্বোচ্চ সাইজ আর H6 হচ্ছে সর্বনিম্ন সাইজ। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কোন হেডিংস আছে? এখানে যারা ত্রুটি নেই বলে লঞ্চটা ছেড়ে দিল তারা কেন আসামি নয়, এখানে হেডিংস ইউজ করা হয়েছে অবশ্যই এটা। এখন প্রশ্ন যেটা, এটা হেডিংস কত? 2। আপনি কি বিড়ি খাচ্ছেন? তো কি আমাকে এইভাবে দেখাইতেছেন, মনে হচ্ছে সিগারেট টানতেছেন। আচ্ছা, তো এখান থেকে আমি এটাকে ইন্সপেক্ট করবো। দেখেন এই লেখাটার উপরে রেখে রাইট বাটন প্রেস করে বলবো ইন্সপেক্ট। তাহলে এইটা কিভাবে আছে আমি HTML কোডটা দেখতে পাবো। আমি রেসপন্সিভটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটাকে উপরে উঠাবো, দেখেন
যারা ত্রুটি নেই বলে লঞ্চটা ছেড়ে দিল তারা কেন আসামি নয়, এই লেখাটা একটা এইচ অনের মধ্যে আছে। যে দেখো এই হচ্ছে আমাদের একটা এইচ অন, এইচ অনের ওপেনিং এখানে, এইচ অনের ক্লোজিংটা হচ্ছে এখানে, আর এর মাঝখানে অসংখ্য ক্লাস আছে। ক্লাস কি এখন বোঝার দরকার নেই, এটারও পরে বুঝবেন। তো এইটা একটা এইচ অনের মধ্যে এই লেখাটা রাখার কারণে এই লেখাটা আমি দেখতে পাচ্ছি, এই লেখাটা এই এইচ অনের মধ্যে থাকার কারণে আমি দেখতে পাচ্ছি এই লেখাটা তো বড়। এখন প্রশ্ন হচ্ছে এইচ অনটা কোথায় ব্যবহার হয়? এইচ অনটা ব্যবহার হয় হচ্ছে যে কোনো জিনিসের টাইটেল হিসাবে, সেটা ইমেজের টাইটেল হতে পারে, কন্টেন্টের টাইটেল হতে পারে, বা হচ্ছে কোনো ভিডিওর টাইটেল, কোনো ফর্মের টাইটেল, হ্যাঁ নিউজ টাইটেল হতে পারে। যে কোনো কিছু টাইটেল হিসেবে আমি ইউজ করবো আমার হেডিংস, এই হেডিংসটা। ওকে, আচ্ছা এগুলোকে আপাতত কেটে দিলাম, হেডিংসগুলো কেটে দিলাম, এগুলোকে আমি কেটে দিচ্ছি। এখন এখানে জাস্ট আমি রাখলাম হ্যালো ওয়ার্ল্ড, এখানে সে রিলোড করলাম হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। এই লেখাটা কোথায় আছে আমার? লেফটে না? আমি যদি চাই এই লেখাটাকে সেন্টারে নিতে পারি, জাস্ট এখান থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে একটা সেন্টার ট্যাগ ইউজ করব, সেন্টার ট্যাগ, তার মাঝখানে এই চনটাকে রেখে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এই সেন্টার ট্যাগের মাঝখানে এই চনটা রাখলাম, রাখার পরে আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড, তো দেখতে পাচ্ছি আমার এই চনটা এখানে সেন্টারে চলে আসছে, দেখা যায়। এখন প্রশ্ন হতে পারে স্যার রাইটে কিভাবে নেব? তো রাইটে নেওয়ার জন্য আপনাদের HTML কোনো ট্যাগ নেই, তার জন্য আমাকে ইউজ করতে হবে CSS। হ্যাঁ, জাস্ট HTML এর মধ্যে সেন্টার ট্যাগ ছিল, তাই আমরা HTML এর সেন্টার ট্যাগটা ইউজ করেছি। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের একটা কি হলো, আমাদের হেডিংস। এখন এই হেডিংস এর পরে আমাদের প্রথম আলোর মধ্যে এখানে কি ছিল? এগুলো কি? এগুলো হচ্ছে কন্টেন্ট বা প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফগুলো আমি ইউজ করব। সো এই প্যারাগ্রাফগুলো ইউজ করার জন্য, তো এগুলো এই চর নেওয়ার পর এখানে একটা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফ মানে হচ্ছে পি ট্যাগ। ওকে, হ্যাঁ না না, এটা রাইট লেফটে কোনো ট্যাগ আমাদের HTML এর মধ্যে নাই, এটার জন্য CSS ইউজ করতে হবে, CSS। সো এই প্যারাগ্রাফের মধ্যে আমরা ইউজ করব প্যারাগ্রাফ। আপনি যদি চান এখানে বসে বসে লিখতেও পারেন, এরকম মনে করেন লিখলেন আমি একজন স্টুডেন্ট, আমি এখন স্টুডেন্ট পড়াশোনা করতেছি, এরকম চাইলে আপনি লিখতে পারেন যদি আপনার সময় থাকে। সো আমাদের এত টাইম নাই, আমাদের অনেক কন্টেন্ট লিখতে হবে। সো আমরা প্যারাগ্রাফকে কপি করে নিয়ে আসবো। প্যারাগ্রাফকে কপি করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করবো লোরেম ইপসাম নামে একটা সাইট আছে, লোরেম ইপসাম। এই যে লোরেম ইপসাম, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এটাকে, এই কন্টেন্টটাকে কপি করে নিব। এটাকে কন্ট্রোল সি কপি করে নিলাম, কন্টেন্টটাকে কপি করে এখানে সেটাকে পেস্ট করলাম, প্যারাগ্রাফটাকে আমি এখানে পেস্ট করলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। আগেও বলেছি কোনো কন্টেন্ট যদি আমি চেঞ্জ করি সেক্ষেত্রে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে আমি আমার সাইটে আসলাম, এখানে রিলোড, দেখেন এখানে প্যারাগ্রাফটা আসছে। ওকে গুড, তাহলে আমার এখানে টাইটেলও চলে আসলো, টাইটেলের নিচে প্যারাগ্রাফও চলে আসলো। আচ্ছা, এখন এই প্যারাগ্রাফগুলোকে চাইলে ফরম্যাটিং করা যায়। ফরম্যাটিং বলতে কি, যেমন ধরেন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, WORD ওয়ার্ড, আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করবো, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা গুড, এখন আমরা এখানে যদি কোনো প্যারাগ্রাফে নেই, যেমন কন্ট্রোল ভি দিয়ে ওই প্যারাগ্রাফগুলো এখানে পেস্ট করলাম, প্যারাগ্রাফ কন্ট্রোল এ সিলেক্ট করলাম, এটাকে ফন্টটাকে বড় করে দিচ্ছি, মনে করেন এতটুকু। এখানে আমরা যদি চাই এই যে লেখাগুলোকে যে বোল্ড করা যায় না, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন দেওয়া যায়, আবার এরকম এই যে হাইলাইট করা যায় কি যায় না, এই কাজগুলো আমাদের HTML-এও করা যায়। এই যে এই লেখাটা বড় ছোট এভাবে করা যায়, সমস্যা নেই। এই লেখাটা চাইলে আমি HTML-এও করতে পারি। তো চল করি। আমি চাচ্ছি আমার আউটপুটে যে এই যে লোরেম ইপসাম আসছে, এই লেখাটা বোল্ড হবে। বোল্ড মানে কি, মোটা হবে। সো এখানে আমি বলেছি HTML এ যে কোনো কাজ করার জন্য ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগ ছাড়া সে কোনো কিছু বুঝবে না। সো এখানে আমি একটা বি ট্যাগ ইউজ করব, বি ট্যাগ, বি। এখন এই বি মানে বোল্ড। এখন এই বোল্ডটা ওপেনিং ট্যাগ হয়েছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। এটা আমি যেখানে ক্লোজিং করব ওই পর্যন্ত এটা বোল্ড হবে। যেমন ধরেন আমি চাচ্ছি এই লোরেম এই ইপসাম পর্যন্ত বোল্ড হবে, তাহলে এই ক্লোজিংটা এখানে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, বোল্ড হয়েছে। ওকে, আমার লেখাটা বোল্ড হয়ে গেল। আমি যদি চাই আমার এই ডামি থেকে এই থেকে এই প্রিন্টিং পর্যন্ত আমার লেখাটা ইটালিক হবে, সো এখানে আমি ইউজ করবো আমার আই ট্যাগ।
এই আই ট্যাগের ক্লোজিং হবে এই পর্যন্ত, প্রিন্টিং পর্যন্ত। সো আমি এখানে একটা আই ট্যাগ ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি আমার সাইটে সেখানে রিলোড হয়েছে এটা। আচ্ছা, এখন যেটা করতেছি এটাকে বলে HTML ফরম্যাটিং। কি বলে? ফরম্যাটিং। এগুলো মনে রাখতে হবে, আমি কিন্তু পরবর্তীতে জিজ্ঞেস করবো HTML ফরম্যাটিং কি। আচ্ছা, এরপরে আমি যদি চাই এই এতটুকুকে আমি মনে করেন আন্ডারলাইন ইউজ করব, এটা ইউ ট্যাগের মধ্যে ইউজ করে এখানে এসে রিলোড দিচ্ছি, আন্ডারলাইন হয়েছে। ওকে, এরপরে মনে করেন আমি কোনো কিছু এরকম ডিলিট করতে যাচ্ছি, যেমন আমি এটাকে ডেল বাটন ইউজ করব, ডেল বাটন। সেভ করলাম। ডেল মানে হচ্ছে ডিলিট। ডিলিট মানে কি? এটা ডিলিট হবে না, জাস্ট ডিলিটের মধ্যে একটা স্টাইল আসবে। দেখেন আসছে, এই যে এখানে দেখেন, এই যে হ্যাজ বিন, এখানে একটা ডিলিট নামে অপশন আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি চাই আমরা কোনো কিছুকে ধরুন হাইলাইট করতে চাচ্ছি, এই থেকে এই পর্যন্ত আমি চাচ্ছি এটা হাইলাইট হবে। হাইলাইট মানে কোনো কিছুকে মার্ক করো। আমি জাস্ট এই আননোন থেকে এই পর্যন্ত এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স কাট করলাম, এখানে আমি ইউজ করবো মার্ক। সাইটে আসলাম, এখানে সে রিলোড, মার্ক হয়েছে। ওকে, এটা হচ্ছে কোনো কিছুকে হাইলাইট করার জন্য ইউজ করার জন্য। এখন হ্যাঁ, এটা আমি বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে হাইলাইটের কালারটা ব্লু ইয়েলো আসছে, এখন ইয়েলো কেন আসলো? এখানে তো রেডও আসতে পারতো, বা হচ্ছে ব্লু আসতে পারতো, বা হচ্ছে গ্রিনও আসতে পারতো। এটার কারণ হচ্ছে মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। যখন আপনি মার্ক ট্যাগ ইউজ করবেন এটা ডিফল্ট কালার ইয়েলো, তবে চাইলে এটা কালার আমি চেঞ্জ করতে পারি, সেটা অবশ্যই সিএসএস। আরেকটা বিষয় যে আমরা যে পি ইউজ করছি, এটা কেন ইউজ করছি? প্যারাগ্রাফ। আমার তো এটা প্যারাগ্রাফ না হয় নিউজ পেপার অন্য কিছু হইতে পারে। তো নিউজ পেপারের মধ্যে কি প্যারাগ্রাফ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু আমার তো এটা একটা কবিতা হইতে পারে, প্যারাগ্রাফ না হইতে পারে। হ্যাঁ, যখন প্যারাগ্রাফ হবে না তখন প্যারাগ্রাফের মধ্যেই নেবেন, কিন্তু এটা এখন কি আকার আছে? প্যারাগ্রাফ আকারে না। চলেন কবিতা আকারে করি। এই লেখাটা আমি চাচ্ছি কবিতা আকারে যদি করতে চাই তাহলে কি হবে? ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা ব্রেক হবে, তাই তো? এটা একটা লাইন, আবার মনে করেন এই লাইনের পর থেকে এই পর্যন্ত এটা একটা লাইন, তাই তো? তাহলে আমি অ্যান্ডটাকে ধরলাম, এই যে অ্যান্ড, এই অ্যান্ড কোথায় আমার? অ্যান্ড এখানে জাস্ট বললাম বিয়ার। বিয়ার মানে কি? ব্রেক। যখন একটা বিয়ার ইউজ করবেন তখন এখানে একটা ব্রেক দিবে, ওই লেখাটা নিচে নেমে যাবে। এখন যদি আমি প্রত্যেকটা লাইনের নিচে এরকম বিয়ার ইউজ করি, এটা কি কবিতা হবে কি হবে না? হবে। প্রশ্ন ক্লিয়ার? আরেকটা কাজ আছে, এই শর্টকাটগুলো কোথায় কিভাবে মনে রাখবে যে জি আর টি? এগুলো কোনো শর্টকাট নেই, এগুলো হচ্ছে HTML ট্যাগ। হ্যাঁ, ট্যাগগুলো কিভাবে মনে রাখবে? এর জন্য আপনি করতে পারেন প্রতিদিন 3 ঘন্টা করে কোডিং করতে পারেন, তাহলেই হবে। প্রতিদিন যদি 3 ঘন্টা করে কোডিং করেন তাহলে এটার আপনি মনে হবে কি প্রায় আমার মতো টিচার হয়ে যাবেন। এটার জন্য ওয়ে একটাই আছে, আর কোনো ওয়ে নেই। কারণ আমার এখনই সবগুলো মনে নাই। সেই জন্য তো আমি একটা ট্যাগ লিস্ট দিব, সেটাকে প্রতিদিন 3 বার করে পড়তে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? এইভাবে 3 বার করে পড়বেন, তাহলেই আশা করা যায় এটা হয়ে যাবে। ওকে, সো আমার এতটুকু হয়ে গেল, এতটুকু কমপ্লিট। এখন আমি আরো কিছু ফরম্যাটিং আছে। আমাদের HTML ফরম্যাটিং হচ্ছে 8টা। আমরা কয়টি ইউজ করেছি? 1 2 3 4 5টা, তাই তো? আচ্ছা গুড। এখানে আমরা ইউজ করব আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। যেমন এখানে বললাম, ধরেন এখানে যে 1960 আছে না, এখানে আমি বললাম TH, এটাকে আমি একটু মার্ক করে দিলাম 1960, এটাকে TH দিয়ে কন্ট্রোল এক্স, এখানে আমি বললাম মার্ক দিলাম, তার মাঝখানে এটা ইউজ করলাম। আমি আমার সাইটে সেখানে রিলোড। তো এই যে TH এটা কোথায় থাকে? উপরে। আর এই TH-টা যদি উপরে নিতে চাই তার জন্য আমি সাবস্ক্রিপ্ট ইউজ করব, SUP সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট ইউজ করলাম, এখানে এটাকে 1960 না, শুধু TH-টাকে রাখবো, সাবস্ক্রিপ্ট। এখানে সে রিলোড, লেখাটা উপরে উঠে গেছে। যদি লেখাটা নিচে নামাতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট SUB, এই লেখাটাকে যদি নিচে নামাতে চেতাম তাহলে এই পিটার জায়গায় আমি জাস্ট বলে দিব বি, সাবস্ক্রিপ্ট। এখন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, নিচে নেমে গেছে। ওকে, আচ্ছা, আরো কিছু সিমিলার ট্যাগ আছে। সিমিলার যেমন এই বোল্ডটা, আরো একটা ট্যাগ আছে যেটা দিয়েও বোল্ড করা যায়। কি? হ্যাঁ, স্ট্রং। তো আমরা এটাকে ধরে কন্ট্রোল এক্স, আমি এখানে বললাম স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের মাঝখানে যদি এটাকে রাখি তাহলে বোল্ড ট্যাগের মতো এটা স্ট্রং হবে, মানে মোটা হবে। ওকে, তাহলে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি কোনটা ইউজ করবো, আমি কি বোল্ড ইউজ করবো নাকি স্ট্রং ইউজ করবো?
আপনার যেটা ইচ্ছা, সেটা আমার কাছে সহজ মনে হয়। হ্যাঁ যেটা আপনার কাছে সহজ মনে হবে, বা হচ্ছে যেটা আপনার মনে থাকে। আপনি বললেন যে আপনার মনে নাই, সো যদি যেটা মনে থাকবে এটা ইউজ করবেন। এরপর আরো কিছু ট্যাগ আছে, যেমন আমি এখানে ইউজ করতে পারি আমার ইনসার্ট ট্যাগ, আইএনএস ইনসার্ট ট্যাগ, এটা ইউজ করতে পারি। তাহলে এই যে নিচে আন্ডারলাইন আসবে ইউ ট্যাগের মতো। বা হচ্ছে আমি যদি এখানে ইউজ করি ইএম, এম ফ্রেজ ট্যাগ। ইএম মানে হচ্ছে এম ফ্রেজ ট্যাগ। এম ফ্রেজ ট্যাগ মানে হচ্ছে ইটালিক হবে, এটা আমার ইটালিক আই যেরকম ইউজ করেছি ওইটার মতো করে এটাও ইটালিক হবে। দেখা যায় এই যে এতক্ষণ যা করলাম এটাকে বলে HTML ফরম্যাটিং, HTML ফরম্যাটিং। এখন জাস্ট একটা কোটেশন দেখাচ্ছি, কোটেশন অনেকগুলো আছে, তো আমাদের একটা কোটেশন দেখাচ্ছি। যেমন মনে করেন এখানে আমি বললাম WHO, WHO এর ফুল মিনিং কি? এখানে এসে এটাকে রিলোড দেন, এই যে হুটা আসছে না, আমি চাচ্ছি হুর উপরে যদি মাউস নিয়ে আসি এখানে আমাকে ফুল মিনিংটা বলে দিবে। জাস্ট এই হুর উপরে মাউসটা নিয়ে আসলে আমি জাস্ট টাইটেলের মধ্যে বলে দিব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখন এটার উপর মাউস নিয়ে আসেন, দেখবেন আপনাকে বলে দিচ্ছে ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটাকে বলে HTML কোটেশন। কি বলে? কোটেশন। তো এতক্ষণ এগুলো যে দেখেছি এগুলো হচ্ছে HTML ফরম্যাটিং, এগুলো হচ্ছে HTML কোটেশন। ওকে গুড। এই এতক্ষণ যে কোড করলাম এটা কোড করার স্টাইল না, কোড এভাবে করে না। কোড করার একটা সিস্টেম আছে। এই কোড কারা করবে? এভাবে করবে যারা পোলাপাইন। আমরা আস্তে আস্তে কি হচ্ছে, এক্সপার্ট হচ্ছে। সো কোড করার একটা সিস্টেম আছে, ওই ওয়েটা দেখি। এগুলাকে ধরে সব কাট করলাম, সব কেটে দিলাম। তো আমাদের ধরেন আমাকে দেখে সর্বপ্রথম আপনাদের কি মনে হয়? ভালো মানুষ বলার দরকার নেই, জানি আপনারা চাপাবাজি করবেন, সো এটা বলার দরকার নেই। তো যাই হোক, এটা না, এটা উত্তর হলো না। উত্তর হচ্ছে আমাকে দেখে বা আপনাকে দেখে সর্বপ্রথম কি বলে মানুষ? আমরা একটা মানুষ, তাই তো? একটা মানুষ। এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। যখন আমরা কোডিং করব HTML CSS যাই করি, এটা রুট হচ্ছে HTML। আপনি যেরকম মানুষ, ও হচ্ছে HTML। ওকে প্রথম বলে দিতে হবে হচ্ছে HTML। এখন আপনি যে মানুষ, মানুষের পরে ধরেন আপনার নাম জানো কি? ইমরান। এখন উনি যে ইমরান সেটা বুঝলেন কিভাবে? ওনার ফেসটা দেখে বুঝতে পেরেছেন, ওনার মাথাটা দেখে বুঝতে পেরেছেন, তাই তো? ওনার হেড। সো এই HTML এর একটা হেড আছে, একটা মাথা আছে। এই মাথা দেখেই কিন্তু বুঝতে পারছেন ইনি হচ্ছে ইমরান, নাকি? আপনি ওনার মাথাটা দেখেই বুঝছেন উনি ইমরান। তাহলে ওনার টাইটেল কি? উনি হচ্ছে ইমরান। তাহলে আমি এখানে বললাম টাইটেল। এরপরে মাথার নিচে কি থাকে? মাথার নিচে চুল থাকে, বডি থাকে, বডি, শরীর থাকে। তো দেখেন এখানে HTML এর মধ্যে হচ্ছে হেড, হেডের মধ্যে বডি, আর আমাদের হেডের মধ্যে টাইটেল। এই হেড মানে মাথা। আপনার একটা ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আপ আছে, যত লিঙ্ক, যেমন ধরেন এই ওয়েবসাইটের মধ্যে যে ফন্ট অসামের লিঙ্ক আছে, এটা একটা ফন্ট, এই ফন্টের লিঙ্ক আছে। তারপর হচ্ছে এই পেজ থেকে, একটা পেজ থেকে যখন রাজনীতিতে ক্লিক করবেন দেখেন রাজনীতিতে চলে যাবে, দেখছেন রাজনীতি পেজে চলে আসছে। আবার মনে করেন যখন আপনি এই যে খেলাতে যাই, খেলাতে ক্লিক করলাম, এই যে খেলা চলে আসছে, ঠিক আছে? BPL, এই যে BPL এর খেলা। BPL দেখেন তো আপনারা নাকি? আচ্ছা দেখবেন, দেখেন না? কিভাবে দেখবো স্যার? কমিটির টিম যদি খেলে? কমিটির টিম খেলবে? জি স্যার। যেমন ঢাকা হুম। বিসিবি চালাবে। ও আচ্ছা আচ্ছা, ঢাকা BCB চালাবে কেন? সালমান এফ রহমান ছেড়ে দিছে? সালমান এফ রহমান না স্যার, আগে নতুন কোম্পানি। না না, ঢাকা ডাইনামার্সের ওনার তো হচ্ছে সালমান এফ রহমান। আগে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? ও আচ্ছা গুড, তাহলে তো ঢাকা চ্যাম্পিয়ন। আচ্ছা যাই হোক, তো এটাকে সেভ করলাম। তো এখানে HTML হেড, আমার ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আছে লিঙ্কগুলো ইউজ করবো হেড ট্যাগের মধ্যে, ওকে? আর এই যে পুরো ওয়েবসাইটটা, এই পুরো ওয়েবসাইটে আমি হোমে যাচ্ছি, এই যে এখানে যখন ক্লিক করবো আমাকে এই ওয়েবসাইটের হোমে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম, ঠিক আছে? একদম শুরু থেকে এখান থেকে শুরু করে একদম নিচে, বাবারে এখানে নিচে দিতে সকাল হয়ে যাবে। আচ্ছা এই যে নিচে আসছে, এটা হচ্ছে ফুটার, ঠিক আছে? একদম হেডার থেকে ফুটার পর্যন্ত যত কন্টেন্ট আছে সবগুলো ইউজ করা হয়েছে এই বডি ট্যাগের মধ্যে, জাস্ট এই দুটো ট্যাগের মধ্যে। জাস্ট বডি ট্যাগের মধ্যে একটা ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে সবগুলো আমরা বডি ট্যাগের মধ্যে ইউজ করব। আর একটা ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আপ আছে এগুলো ইউজ করব হেড ট্যাগের মধ্যে। আর এই বডি আর হেডটা কোথায় থাকবে? HTML ট্যাগের মধ্যে, ওকে? তো এই বডি ট্যাগের মধ্যে এতগুলো আমি যেটা করেছি এটাকে এখানে পেস্ট করলাম, ওকে গুড। তাহলে এতটুকু করা আমাদের কমপ্লিট।
আমরা আমাদের HTML করলাম, HTML ফরম্যাটিং করলাম, HTML কোটেশন করলাম, এটা হচ্ছে HTML টেমপ্লেট। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে টেমপ্লেটটা আছে এটা কি, এটা হচ্ছে এটা HTML এর ভার্সন কত, এটা আজকে বলবো না, নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন এই ট্যাগের নিচে আমি চাচ্ছি একটা ছবি থাকবে, এত কষ্ট করে করলাম, একটা ছবি না থাকলে হয়? সো এখানে সার্চ করলাম, দেখেন এই যে IT মিরাজুল খান। ওকে, সো এখানে আমি কি করব, একটা ছবি নিয়ে আসি আমার। তো এখান থেকে ধরেন এই ছবিটাই নিলাম। ছবি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন, দুইভাবে ইউজ করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস মিসিং করে ফেলছি আপনাদের, যেমন ধরেন আমি তো দেখালাম কিভাবে লেখা, যেমন এই লেখাটা নিচে নামাবেন বিআর দিয়ে, কিন্তু যদি স্পেস দিতে চান আপনি এখান থেকে এটার মাঝখানে স্পেস দিতে চাচ্ছেন, স্পেস ধরেন আমার 3টে স্পেস লাগবে, তখন কি করবেন? তখন তার জন্য আমাদের একটা ট্যাগ আছে। যেমন ধরেন আমি চাচ্ছি আমার এখানে এই অ্যান এর আগে, হোয়েন এর আগে অ্যান আছে, আমার মার্ক ট্যাগের আগে হোয়েন এর আগে অ্যান, এখানে আমি কিছু কি করব, স্পেস দিব। স্পেস দেওয়ার জন্য ইউজ করবেন অ্যান্ড এনবিএসপি। এটাকে যতবার ইউজ করবেন ততবার স্পেস নেবে, একবার ইউজ করলে একবার, 10বার ইউজ করলে 10টা স্পেস নেবে। যেমন ধরেন আমি কয়েকবার ইউজ করতেছি বোঝার জন্য, কয়েকটা দিলাম, ঠিক আছে? কয়বার দিয়েছি? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে এখানে 8টা স্পেসের জায়গা সরে যাবে, সরে গেছে? তো এটা হচ্ছে স্পেস দেওয়ার জন্য। যদি আমি কোনো স্পেস দিতে চাই তার জন্য এনবিএসপি ইউজ করতে হবে, আর যদি কোনো ব্রেক দিতে চাই তাহলে বিআর। ক্লিয়ার? ওকে, গুড। এখন আমরা সাবলাইমে আসলাম। এখানে কি করব, ছবি অ্যাড করব, তাই তো? ছবির জন্য আমাদের একটা ট্যাগ লাগবে আইএমজি। আরেকটা জিনিস, HTML এ সব ট্যাগের ক্লোজিং হয় না, সব ট্যাগের ক্লোজিং নাই। যেমন ব্রেক ট্যাগের আমরা ক্লোজিং দেই নাই, তারপরে কিন্তু ছিল। ইমেজ ট্যাগেরও কোনো ক্লোজিং নাই। আমি জাস্ট এখানে একটা ইমেজ নিচ্ছি, এখানে বললাম লেস দ্যান, এখানে আমি বললাম গ্রেটার দ্যান, জাস্ট একটা ইমেজ ট্যাগ। আমি জানি ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং হয় না বা ক্লোজিং এটা নাই। আর এই ইমেজ ট্যাগের মধ্যে আমি একটা সোর্স নেব, SRC। এই সোর্সটা কি? সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট। HTML ট্যাগের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, যেটা নাম হচ্ছে SRC, সোর্স। ওকে, কখনো কোনো এলিমেন্টস বা কোনো সোর্স ওপেনিং ট্যাগ ছাড়া ক্লোজিং ট্যাগে হয় না। যদি কখনো কোনো এলিমেন্টস ইউজ করেন, কোনো অ্যাট্রিবিউট ইউজ করেন, অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে কিছু সোর্স নিতে চাই, মনে করেন এই পি ট্যাগের মধ্যে কোনো সোর্স, তাহলে কি আমাদের এই পির মধ্যে নিলে হবে? অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে নিতে হবে। ক্লোজিং ট্যাগের মধ্যে কখনোই কোনো অ্যাট্রিবিউটস বা এলিমেন্টস ইউজ হয় না। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ইমেজের মধ্যে, এই সোর্সের মধ্যে আমি আমার ছবিটা অ্যাড করব। ছবি দুইভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। চলুন অনলাইন ইমেজ কিভাবে নেওয়া যায়। আমি জাস্ট এই ইমেজের এখানে রাইট বাটন প্রেস করব, দেন এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, এখানে এসে ছেড়ে দিলাম, দেন আমি আমার সাইটে আসলাম, এসে এখানে রিলোড, ছবি আসছে, ছবি চলে আসছে, ছবির কাজ শেষ। এখন এই ছবিটা অনেকটাই বড়, আমি এত বড় চাচ্ছি না, এটাকে ছোট করতে চাচ্ছি। ছোট করার জন্য আমি হাইড উইথ ইউজ করতে পারি। জাস্ট এখানে আমি উইথ ইউজ করবো, উইথ বললাম 300 পিক্সেল। দেন আমি এখানে হাইটও বলতে পারি, আমি বলতে পারি হাইট, HAIT, হাইট আমার 300 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিলাম, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এটা রিলোড, ছোট হয়েছে? আচ্ছা, আরেকটা বিষয়, যখন পিক্সেল ইউজ করবেন, দেখেন এটা যখন পিক্সেল ইউজ করতেছি তখন কিন্তু এটা দেখেন, যখন আমি জুম করব, আমার পুরো কন্টেন্টটাকে যখন জুম করব, আমার কন্টেন্টের সাথে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু যদি আমি এখানে পার্সেন্ট ইউজ করি তাহলে ওর পার্সেন্ট অনুযায়ী ঠিক থাকবে। সবসময় মনে রাখবেন, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 100% ডিভাইস, 100%। এটা যত বড় হোক, এটাও 100%, এটাও 100%, একটা মোবাইল সেটাও 100%, সেটা তার সাইজ অনুযায়ী 100%। সে যদি 500 পিক্সেলের কোনো ডিভাইস হয় তাহলে সে 500 পিক্সেলের মধ্যে তার সাইজটা হচ্ছে 100 পিক্সেল বা 100%। সো এখানে যদি আমি পার্সেন্ট ইউজ করতাম, দেখেন আমি যদি এখানে পার্সেন্ট ইউজ করবো, জাস্ট আমি এই হাইড উইথটা রাখতে চাচ্ছি না। সো আমি এখানে ইউজ করবো আমার যেমন উইথ, ধরেন আমি এখানে দিলাম 70%। আর এখানে এইটা নিচে আমি একটা ব্রেক দিব, যেন এটা নিচে নেমে যায়। ওকে, তো দেখেন 100% আপনার বিশাল বড় হয়ে গেছে। যাই হোক, এটা উইথ দিয়েছি, এটা আমি 700 পিক্সেল দিয়েছি, তাই না? 70 পিক্সেল। ওকে,
এখন দেখেন 70 পিক্সেল, কিন্তু হাইটটা অনেক বেশি, হাইট কমাই দিব, এত হাইট রাখবো না, হাইট হবে 300 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখন এই ছবিটা আমার উইথ আছে কত, 70%। 70% কতটুকু, এই থেকে এই পর্যন্ত 70%। এখন জুম করেন তো, দেখেন তো এটা কি 70% থেকে কমছে? না। বড় করেন তো, 70% থেকে কমছে? না। এটাকে যত বড় করা হোক সে 70% থেকে কমবে না, কারণ তাকে আপনি পার্সেন্টটা ফিক্সড করে দিয়েছেন। ক্লিয়ার? পার্সেন্ট আর পিক্সেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? ওকে, গুড। আচ্ছা, এই হচ্ছে ইমেজের ব্যাপার। এটা হচ্ছে অফলাইন ইমেজ কিভাবে ইউজ করতে হয়। এখন দেখাবো অনলাইন ইমেজ। সরি, এটা আমরা অনলাইন ইমেজ ইউজ করেছি। অফলাইন ইমেজের জন্য একটা ইমেজ ডাউনলোড করতে হবে, যেমন ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছে, সেভ ইমেজ অ্যাজ। কোথায় যাব? ডেস্কটপ। এই ফার্স্ট ক্লাস, এখানে আমরা এই ছবিটাকে ডাউনলোড করবো। ছবিটার নাম বললাম আমি 1, ছবিটাকে আমি অ্যাড করলাম। ওকে, এখন আমি এখানে আমার অনলাইন ইমেজ, অফলাইন ইমেজ ইউজ করবো, তাহলে আইএমজি ইউজ করলাম। ওকে, এই আইএমজির মধ্যে আমার ইমেজটার নাম কি? 1.jpg। জাস্ট ইমেজটার নামটা এখানে দিয়ে দিলাম। এখন সাইটে আসলাম, সাইটে সেখানে রিলোড। ইমেজটা আসছে? ইমেজটা অনেক বড়, সো ছোট করে দিব। ওকে, ঠিক আছে। এই ছবিটা অবশ্যই একটা ফোল্ডারের মধ্যে থাকবে। যেমন ধরেন এখানে আসলাম, এখানে ফার্স্ট ক্লাস কোথায় আমার, এটা এখানে ছবির জন্য। আপনার একটা ওয়েবসাইটে কি ছবি একটা থাকে? অনেকগুলো থাকে। তার জন্য কি ছবি এভাবে রাখবেন? ছবির জন্য একটা ফোল্ডার করবো আমরা। এখানে একটা ফোল্ডার করব, ফোল্ডারের নাম বলতে পারি আইএমজি। এই ইমেজটাকে ধরে Ctrl+X কাট করে ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম। কাজ শেষ। এখন যদি আমি আমার সাইটে আসি, দেখুন এই ছবিটার পাচ্ছে না। ছবি আছে? আচ্ছা, আমাকে বলছে যে আপনাদের এখানে একটা ছবি আছে, এই যে একটা ছবি এখানে আছে, কিন্তু ছবিটা মিসিং, ছবিটার প্যাথ ঠিক নাই, ছবিটার প্যাথ ঠিক নাই বা লোকেশন ঠিক নাই। সেটা লোকেশন ঠিক করতে হবে। সাইটে আসলাম, যদি কোনো ইমেজ কোনো ফোল্ডারের মধ্যে থাকে তাহলে ফোল্ডারের নেম বলতে হয়। আমাদের এখানে এই ফোল্ডারটা কোথায় আছে? একটা ইন্ডেক্স। আমার সবসময় মনে রাখবেন index.html, এটা হচ্ছে আমার রুট। এইটা থেকেই, এই ফাইলটা থেকে সবকিছু মেনটেন্স হবে। তো এখন এই ফাইলটাতে বলা আছে যে এই ইন্ডেক্সের মধ্যে ছবিটা, কিন্তু আসলে এখানে ইন্ডেক্সের মধ্যে কোনো ছবি নাই। ইন্ডেক্সের মধ্যে একটা ফোল্ডার করা হয়েছে, যে ফোল্ডারের মধ্যে ছবিটা আছে। তাহলে এই ফোল্ডারটাকে আমাকে বলে দিতে হবে, ফোল্ডারের নাম কি? আইএমজি। সো আমি জাস্ট এই ছবির আগে এখানে বলে দিব আইএমজি ফোল্ডারের মধ্যে ইমেজ স্ল্যাশ ইমেজ ফোল্ডারের মধ্যে 1.jpg নামে একটা ছবি আছে। এখন আমি আমার সাইটে সেখানে রিলোড, ছবিটা পেয়ে গেছি। ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আমি আমার ইমেজের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে এটা এসে Ctrl+X কাট করলাম, এখানে সেটাকে পেস্ট করলাম। এখন এই সাইটে ছবিটা পাবে? পাবে না। এখন যদি ছবিটা পাওয়া হইতে চাই, কি করব আপনি বলেন? এই যে আপনি এখন যদি আমি ওই ছবিটাকে আবার চাচ্ছি আউটপুটে আসবে, তাহলে আপনি কি করবেন? যারা আগে ক্লাস করেছেন তারা চুপ থাকবেন। হ্যাঁ, আমার ফোল্ডার নেম চেঞ্জ করে দিবেন। আর কেউ? আইএমজি স্ল্যাশটা বাদ দিয়ে দিলে, আইএমজি স্ল্যাশটা আমি চাচ্ছি আইএমজি স্ল্যাশ থাকবে, আইএমজি স্ল্যাশটাও থাকবে, আউটপুটও আসবে। সেটা কিভাবে? এখন যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নামটা দিতে হবে। এখন কোন ফোল্ডারের মধ্যে আমি নাই, দেখেন এখন আমি কোন ফোল্ডারের মধ্যে নাই। আছে ফার্স্ট ক্লাস আইজিপি লিখতে হবে, 1.jpg লিখতে হবে। হ্যাঁ, আমার তো এখানে 1.jpg লেখাই আছে। এই যে আমি বলেছি, হ্যাঁ বলেন। না, ফার্স্ট ক্লাস তো হবেই না, কারণ এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। আপনি ফার্স্ট ক্লাস কেন যাচ্ছেন? আর কোনো মতামত নাই? আচ্ছা, কোন ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য আমি কোন ফোল্ডারের মধ্যে যদি এন্ট্রি করতে চাই, তার জন্য আমি ফোল্ডারের নাম লিখবো। আর ফোল্ডার থেকে বের হওয়া, আমি যদি কোডিং দিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকতে পারি, কোডিং দিয়ে ফোল্ডার থেকে বের হতে পারবো না। মনে করেন এটা একটা বিড়াল। এটা কি? একটা বিড়াল। সো এই বিড়ালটাকে প্রথম যখন আমি এখানে ছিলাম তখন তো আমার এরকম ছিল, তাই না? আমি জাস্ট 1.jpg দিলাম, তাহলে আমার আউটপুটটা পাইলো, তাই তো? আউটপুটটা আসলো।
এখন এই বিড়ালটা কি করলো, এখান থেকে এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স করে কাট করে এখানে আসলাম, এখানে এটাকে পেস্ট করলাম কন্ট্রোল ভি। তখন যখন বিড়ালটা ওখানে ঢুকে গেল তখন আমি আবার এখানে বলে দিছি আইএমজি ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে, তাই তো? এখানে এসে এটাকে রিলোড করলাম, ইমেজটা ঠিকঠাক আছে। আবার এই বিড়ালটা কি করলো, এখান থেকে এটাকে কাট করলাম, কন্ট্রোল এক্স কাট করে এটাকে এখান থেকে বের হয়ে গেল। এখন আমাকে তো আবার কোডিং এর মাধ্যমে বের হইতে হবে। তো কোনো ইমেজের মধ্যে কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার সময় ফোল্ডার নেম, ফোল্ডার থেকে বের হওয়ার সময় ডট ডট স্ল্যাশ। এখন আমি কোডিং থেকে বের হইলাম, কোথায় বের হইলাম? এখন আমি বলতেছি দেখেন এখানে ইমেজটা প্রথম ফোল্ডারের মধ্যে ঢুকেছে, তাই তো? এখন আমি ফোল্ডারের মধ্যে আছি। আবার আমি ডট ডট স্ল্যাশ দিয়ে এখানে ডট ডট স্ল্যাশ দিয়ে এই ফোল্ডার থেকে বাহির আসলাম, তাহলে এখানে কি ইমেজ আছে না নাই? আছে। সো এই ফোল্ডার থেকে বের হইলাম, সাইটে এসে রিলোড দেন, ইমেজটা আউটপুটে দেখাচ্ছে। ওকে, কোন ফোল্ডারের মধ্যে যদি ঢুকতে চাই সেজন্য ফোল্ডারের নাম লিখতে হবে, ফোল্ডার থেকে যদি বের হইতে চাই ডট ডট স্ল্যাশ। বিষয়টা ক্লিয়ার? আজকের ক্লাস যে কোনো ফোল্ডার